আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে। উপসাগরীয় দেশগুলোতে রাতভর হামলা চালিয়েছে ইরান। ইরানে হামলা অব্যাহত, কেউ আতঙ্কে, আবার কেউ ভাসছে খুশির জোয়ারে। ইরানের উদ্দেশ্যে চীন থেকে রওনা দিয়েছে রাসায়নিকবাহী দুটি কার্গো। ইরানের তীব্র হামলায় ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি টানা হবে। বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন এক জটিল সমীকরণে এসে দাঁড়িয়েছে যেখানে কোনো একক সিদ্ধান্তে এই দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসান ঘটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আর ঠিক এই প্রেক্ষাপটেই নেতানিয়াহুর সাথে আলোচনার বিষয়টি বিশ্ব কূটনীতিতে একটি নতুন মোড় হিসেবে দেখা দিচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই সংকট রাতারাতি তৈরি হয়নি, বরং দশকের পর দশক ধরে চলে আসা নানা রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থের দ্বন্দ্বই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্টে উঠে এসেছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী পশ্চিমা মিত্ররা এখন এই উত্তেজনা প্রশমনে একটি টেকসই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপর এর এক ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। এই সংঘাতের কারণে ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে, যা ইউরোপ থেকে শুরু করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অশনি সংকেত। তাই কূটনীতির চ্যানেলগুলো এখন জোর তৎপরতা চালাচ্ছে যাতে পর্দার আড়ালের আলোচনার মাধ্যমে একটি মধ্যস্থতায় পৌঁছানো যায়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সরাসরি এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে কেবল একটি যুদ্ধবিরতি বা দীর্ঘস্থায়ী শান্তির রূপরেখা তৈরি করা সম্ভব, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের জাতীয় নিরাপত্তার যে উদ্বেগগুলো রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো অবাস্তব। এই আলোচনার টেবিলে শুধু যে অস্ত্রবিরতির কথা উঠবে তা নয়, বরং ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক অবরোধ শিথিল করা এবং সীমান্ত সুরক্ষার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে স্থান পাবে। কূটনীতির এই জটিল ময়দানে প্রতিটি পক্ষেরই নিজস্ব কিছু শর্ত এবং দাবি থাকে, আর সেগুলোকে সমন্বয় করে একটি সর্বজনীন সিদ্ধান্তে পৌঁছানো সত্যি এক বিশাল চ্যালেঞ্জ। উপসাগরীয় দেশগুলোতে রাতভর হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের মানচিত্রে উপসাগরীয় অঞ্চলটি কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর ঠিক এই সংবেদনশীল এলাকাটিতেই ইরানের এই আকস্মিক হামলার খবর বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোড়নের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশপথে এই অভাবনীয় তৎপরতা লক্ষ্য করা যায়, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে হরমুজ প্রণালী এবং এর আশেপাশের এলাকাগুলো হচ্ছে সারা বিশ্বের জ্বালানি সরবরাহের এক অন্যতম প্রধান লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার একটি বিশাল অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এই এলাকায় যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সংঘাতের অর্থ হল সরাসরি গ্লোবাল সাপ্লাই চেন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থায় এক বিশাল ধাক্কা, যার ফলে মুহূর্তের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে প্রতিটি দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই হামলার পেছনে ইরানের একাধিক কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। একদিকে তারা হয়তো তাদের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের একটি কড়া বার্তা দিতে চাইছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করারও এটি একটি প্রয়াস হতে পারে। তবে এই ঘটনার পর উপসাগরীয় দেশগুলোও বসে নেই। তারা তাৎক্ষণিকভাবে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং অনেক দেশই তাদের মিত্রদের সাথে জরুরি ভিত্তিতে নিরাপত্তা বৈঠক শুরু করেছে।
এই ধরনের ঘটনা প্রমাণ করে যে আধুনিক বিশ্বে প্রযুক্তিগত উৎকর্ষতার যুগে সংঘাতের ধরন কতটা পাল্টে গেছে, যেখানে ড্রোন, মিসাইল বা সাইবার হামলার মতো বিষয়গুলো যে কোনো মুহূর্তে ভূরাজনৈতিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। সাধারণ নাগরিকদের মধ্যে এই ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়াটা অত্যন্ত স্বাভাবিক, কারণ যুদ্ধের দামামা বেজে উঠলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এবং ব্যাহত হয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা। ইরানে হামলা অব্যাহত, কেউ আতঙ্কে, আবার কেউ ভাসছে খুশির জোয়ারে। একটি দেশের ওপর যখন ক্রমাগত বৈদেশিক চাপ বা আক্রমণ চলতে থাকে, তখন সেই দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা ঠিক কতটা জটিল এবং বৈচিত্র্যময় হতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখতে পাব যে ইরানের বর্তমান সমাজ ব্যবস্থা এবং নাগরিকদের চিন্তাধারার মধ্যে এক ধরনের সুনির্দিষ্ট মেরুকরণ তৈরি হয়েছে। একদিকে দেশের একটি বড় অংশের মানুষ, বিশেষ করে যারা বয়স্ক এবং যারা অতীত সংঘাতের ভয়াবহতা স্বচক্ষে দেখেছেন, তারা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তাদের এই ভয়ের পেছনে যথেষ্ট যৌক্তিক কারণও রয়েছে। ক্রমাগত হামলার ফলে যে কোনো মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং হাসপাতালগুলোর মতো জরুরি পরিষেবাগুলো ধ্বংস হয়ে যাওয়ার এক বিশাল ঝুঁকি থাকে। এছাড়াও যুদ্ধের ডামাডোলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, যা তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে। এই মানুষগুলো কেবল শান্তি চায় এবং যে কোনো মূল্যে তারা যুদ্ধ এড়াতে আগ্রহী। কিন্তু মুদ্রার উল্টোপিঠে যদি আমরা তাকাই, তবে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সমাজের আরেকটি অংশ, বিশেষ করে কিছু তরুণ প্রজন্ম এবং যারা বর্তমান রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামোর উপর দীর্ঘদিন ধরে চরম অসন্তুষ্ট, তারা এই অস্থিরতার মধ্যে এক ধরনের অদ্ভুত খুশির জোয়ার বা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাদের মতে এই বাহ্যিক চাপ এবং সংঘাত হয়তো দেশের ভেতরের দীর্ঘদিনের স্থিরতাকে ভেঙে নতুন কোনো পরিবর্তনের সূচনা করতে পারে। তারা মনে করেন এই ধরনের বৈশ্বিক মনোযোগ এবং চাপ দেশীয় ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে বাধ্য করবে, যা শেষ পর্যন্ত তাদের জন্য একটি উন্নত এবং মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। এই মানুষের এই দ্বিমুখী মানসিকতা প্রমাণ করে যে ভূরাজনৈতিক সংঘাত কেবলমাত্র সামরিক ঘাঁটি বা সীমান্তে সীমাবদ্ধ থাকে না, এটি সরাসরি একটি দেশের সামাজিক কাঠামো এবং মানুষের মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলে। সমাজবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে মানুষের মধ্যে যে এক ধরনের হতাশা কাজ করছিল, এই মিশ্র প্রতিক্রিয়া তারই একটি বহিঃ। ইরানের উদ্দেশ্যে চীন থেকে রওনা দিয়েছে রাসায়নিকবাহী দুটি কার্গো। বৈশ্বিক বাণিজ্যের এই উত্তাল এবং সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। তা হল চীন থেকে বিশাল পরিমাণ শিল্প রাসায়নিক পদার্থ বহনকারী দুটি কার্গো জাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও প্রাথমিক নথিপত্র এবং বাণিজ্যিক চুক্তি অনুযায়ী এই রাসায়নিকগুলো সম্পূর্ণভাবে কৃষি, সার উৎপাদন এবং সাধারণ শিল্প কারখানার কাঁচামাল হিসাবে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বর্তমান যুদ্ধাবস্থা এবং ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই জাহাজ দুটির গতিবিধির ওপর কড়া নজর রাখছে। চীন এবং ইরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যে গভীর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে, এই কার্গো পরিবহন তারই একটি ধারাবাহিকতা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২৫ বছর মেয়াদী যে কৌশলগত চুক্তি চীন ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তার আওতায় ইরানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চীন নিয়মিতভাবে এ ধরনের শিল্প উপকরণ সরবরাহ করে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে যখন সমুদ্রপথগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন দেশের নৌবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে কড়া টহল দিচ্ছে, তখন এই কার্গো জাহাজগুলোর নিরাপদে ইরানের বন্দরে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রাসায়নিকগুলোর মধ্যে এমন কিছু দ্বৈত ব্যবহারযোগ্য ডুয়াল ইউজ উপাদান থাকতে পারে কিনা, যা পরবর্তীতে সামরিক বা অন্য কোনো সংবেদনশীল কাজে ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কা থেকেই আন্তর্জাতিক ম্যারিটাইম মনিটরিং সংস্থাগুলো স্যাটেলাইটের মাধ্যমে এই জাহাজগুলোর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছে। এই ঘটনাটি স্পষ্ট করে দেয় যে পশ্চিমা বিশ্বের এত চাপ এবং অবরোধ সত্ত্বেও ইরান তার বিকল্প সাপ্লাই চেইন ঠিক রাখতে কতটা বদ্ধপরিকর, এবং এক্ষেত্রে চীনের মতো অর্থনৈতিক পরাশক্তির সহায়তা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার নিয়ম না থাকলেও উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো সময় অপ্রত্যাশিত তল্লাশি বা আটকের ঘটনা ঘটতে পারে, যা চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ইরানের তীব্র হামলায় ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত যে শুধুমাত্র সামরিক স্থাপনা বা রাজনৈতিক নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার সাধারণ মানুষের জীবন ও মনস্তত্ত্বে কতটা গভীর প্রভাব ফেলেছে তার সবচেয়ে বড় উদাহরণ হল ইসরায়েল থেকে বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের দেশত্যাগের এই সাম্প্রতিক প্রবণতা। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং প্রযুক্তিগতভাবে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হলেও ইরানের সাম্প্রতিক তীব্র এবং ধারাবাহিক সামরিক চাপের কারণে সেই নিরাপত্তার ধারণায় একটি বড় ফাটল ধরেছে। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় দেখা যাচ্ছে, যারা সাময়িক বা স্থায়ীভাবে দেশ ছেড়ে ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমাতে চাইছেন। এই দেশত্যাগীদের মধ্যে একটি বড় অংশ হচ্ছেন দ্বৈত নাগরিকত্বধারী, যারা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই প্রবণতা ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বিশাল অশনি সংকেত, কারণ যারা দেশ ছাড়ছেন তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত পেশাজীবী, টেকনোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং ব্যবসায়ী। এই মেধা পাচার বা ব্রেন ড্রেন যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ইসরায়েলের যে স্টার্টআপ নেশন বা প্রযুক্তিভিত্তিক অর্থনীতির যে মূল ভিত্তি তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রিয়েল এস্টেট মার্কেট থেকে শুরু করে সাধারণ ব্যবসা বাণিজ্যে ইতোমধ্যেই একটি স্থবিরতা নেমে এসেছে এবং নাগরিকদের মধ্যে এমন একটি হতাশা তৈরি হয়েছে যে আয়রন ডোম বা উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও তারা নিজেদের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন না। সমাজবিজ্ঞানীরা বলছেন একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হল তার নাগরিকদের আত্মবিশ্বাস, কিন্তু প্রতিনিয়ত রকেট হামলার সাইরেন, বাংকারে রাত কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে সেই আত্মবিশ্বাস এখন তলানিতে এসে ঠেকেছে। সরকার এবং স্থানীয় প্রশাসন বারবার নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করছে, বিভিন্ন প্রণোদনা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সাধারণ মানুষ এখন আর শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছেন না। পুরো পরিস্থিতির এই মানবিক এবং জনতাত্ত্বিক প্রভাব আগামী দশকগুলোতে ইসরায়েলের সমাজ ব্যবস্থায় কেমন পরিবর্তন আনবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর গবেষণা শুরু হয়েছে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশ্বের এমন